আচ্ছা, আজকে প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ ধর্ম। আচ্ছা দেখো, প্রথমেই বলছে কার্বোহাইড্রেট এক ধরনের বর্ণহীন মিষ্টি স্বাদযুক্ত এবং কেলাসাকার একটা পদার্থ, যেরকম ধরো চিনি বা গ্লুকোজ। ঠিক আছে, এরপর বলছে রাসায়নিকভাবে এরা পলিহাইড্রিক অ্যালকোহল জাতীয় যৌগ। পলিহাইড্রিক মানে হচ্ছে যে যৌগের মধ্যে অনেকগুলো মানে দুই বা তার বেশি হাইড্রক্সিল থাকবে, অর্থাৎ ওএইচ মূলক থাকবে, তাকে বলা হবে পলিহাইড্রিক। ঠিক আছে, যেমন গ্লুকোজের মধ্যে অনেকগুলো ওএইচ রয়েছে, তাই গ্লুকোজও হচ্ছে একটা পলিহাইড্রিক, মানে যে কোনো কার্বোহাইড্রেটের মধ্যে কিন্তু ওএইচ মূলকটা থাকে, তাই জন্য ওগুলো হচ্ছে পলিহাইড্রিক। আর যাদের মধ্যে একটা মাত্র ওএইচ মূলক থাকে তাকে বলা হবে মনোহাইড্রিক। ঠিক আছে, আর অ্যালকোহল জাতীয় যৌগ, অ্যালকোহল তো তোমরা জানো যেটা স্ফুটনাঙ্ক অনেক কম এবং বাতাসে যদি অনেকক্ষণ রেখে দেওয়া হয় খোলা অবস্থায় তাহলে সেটা উদ্বায়ী হয়ে যায়, তাই তো। যে একটা খুব সাধারণ অ্যালকোহল যেটা আমরা সচরাচর ব্যবহার করি সেটা হচ্ছে নেল পলিশ রিমুভার। এছাড়া যে হোমিওপ্যাথি ওষুধগুলো হয় সেগুলো সবকটাই হচ্ছে অ্যালকোহল জাতীয় যৌগ। ঠিক আছে, অ্যালকোহল গ্রুপ থাকায় এরা সহজেই অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে একটা এস্টার যৌগ গঠন করতে পারে। ঠিক আছে, অ্যালডিহাইড এবং কিটোন বর্গ উপস্থিত থাকার জন্যে কার্বোহাইড্রেটে বিজারণ ধর্ম আছে। এরা সহজেই ক্ষারীয় কপার, বিসমাথ অথবা সিলভার দ্রবণকে বিজারিত করতে পারে, অর্থাৎ একটা এইচ দান করতে পারে, মানে বিজারিত করতে পারে। এরপরে বলছে অপ্রতিসম কার্বন পরমাণু উপস্থিতির জন্য একক শর্করা অথবা মনোস্যাকারাইডগুলো বিভিন্ন আইসোমার রূপে থাকতে পারে। আইসোমার মানে হচ্ছে এদের মলিকিউলার যে স্ট্রাকচার অথবা মলিকিউলার ফর্মুলা এগুলো হচ্ছে সেম। তোমরা জানো আইসোমার কি, মলিকুলার স্ট্রাকচার বা মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু এদের কেলাসাকার গঠন বিভিন্ন রকমের হতে পারে। আচ্ছা, এবার বলছে অপ্রতিসম কার্বন পরমাণু মানে অ্যাসিমেট্রিক। অপ্রতিসম মানে তো অ্যাসিমেট্রিক, তো তোমরা জানো সিমেট্রিক মানে কি। সিমেট্রিক মানে হচ্ছে যদি একটা কোনো বস্তু, সেই বস্তুটার একদম অক্ষ বরাবর একটা কাল্পনিক রেখা অঙ্কন করা যায়, তাহলে যদি দেখা যায় যে দুপাশটাই সমান হচ্ছে, একই রকম হচ্ছে দুপাশটায়, তাহলে সেটাকে বলা হবে সিমেট্রিক। আর অ্যাসিমেট্রিক মানে হলো যদি মাঝখানে মানে অক্ষ বরাবর যদি একটা কাল্পনিক রেখা অঙ্কন করা যায় তাহলে কিন্তু কখনোই সেগুলো মানে দুটো পাশ কিন্তু সেম হয় না। তো সিমেট্রিকের উদাহরণ হচ্ছে তোমার একটা যদি বলা যায় সিমেট্রিক একটা রাউন্ড শেপের মানে একটা বৃত্ত হলো সিমেট্রিক। আর অ্যাসিমেট্রিক মানে হচ্ছে যে কোনো জিনিস যেগুলো সঠিক শেপে নেই, মানে একটা ডান দিকের সঙ্গে বাম দিক কখনোই কিন্তু মিলবে না, এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক। তো বেশিরভাগ ক্ষেত্রেই যে কার্বোহাইড্রেট মলিকিউলগুলো রয়েছে সেগুলো স্ট্রাকচার দেখলে দেখা যাবে যে ওগুলো কিন্তু সবকটাই অ্যাসিমেট্রিক অবস্থায় রয়েছে, এবং অ্যাসিমেট্রিক অবস্থায় থাকার জন্যেই কিন্তু এরা বিভিন্ন রকম আইসোমার গঠন করতে পারে। আচ্ছা, এখন আমরা কার্বোহাইড্রেটের আলো ঘূর্ণন ধর্ম বা অপটিক্যাল রোটেশন ধর্মটা জানব। ঠিক আছে, এখন দেখো এই একটা পাত্রের মধ্যে আমরা যদি সুগার সলিউশন নিই, যে কোনো সুগার, সেটা যে কোনো কার্বোহাইড্রেট যদি নিই, এবং যদি একটা আলো মানে সেটা কীরকম আলো হবে, সমবর্ধিত আলোক তল। ঠিক আছে, এই তলের মাধ্যমে যদি আমরা একটা আলোকে পাঠাই, অর্থাৎ যে আলোর বিভিন্ন প্রপার্টিস বা বিভিন্ন ভেক্টরগুলো একই দিকে রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা দেখব আলোটা যখন এই
তরলের মধ্যে দিয়ে যাচ্ছে, যাওয়ার পর দেখব আমরা আলোটা হয় ডান দিকে বেঁকে গেছে একটা অ্যাঙ্গেলে, যাকে বলা হবে ডান দিকে যে আলোগুলো বেঁকে যাবে তাকে বলা হবে ডেক্সট্রো রোটেটরি। ঠিক আছে, ডেক্সট্রো রোটেটরি, এবং যেটার স্মল আমরা লিখতে পারি স্মল ডি অথবা প্লাস সাইন। ঠিক আছে, তাহলে ডান দিকে যদি যেগুলো বেঁকে যাবে যে আলোগুলো, সেই যে সুগার সলিউশনটা সেটা হবে ডেক্সট্রো রোটেটরি। আর বাঁ দিকে যদি আলোটা বেঁকে যায়, বাঁ দিকে বেঁকে গেলে সেটা হবে লিপো রোটেটরি। লিপো রোটেটরিকে দেখো স্মল এল অথবা মাইনাস দিয়ে কিন্তু লেখা যায়। ঠিক আছে, তাহলে এই সুগার সলিউশনটা মধ্যে দিয়ে আলোটা ডান দিকে বাঁকলে সেটাকে বলা হবে ডেক্সট্রো রোটেটরি, আর ডান দিকে বাঁকলে হবে ডি, আর বাম দিকে বাঁকলে হবে সেটা এল। ঠিক আছে, তোমাদের একটা ছোট উদাহরণ দিয়ে দিয়েছি একটা স্ট্রাকচার। দেখো, এটা হচ্ছে সিম্পল সুগার স্ট্রাকচার, 6 কার্বন, ওপরের যে কার্বনটা সেটা হলো CHO। ঠিক আছে, আর নিচেরটা হলো CH2OH। ঠিক আছে, আচ্ছা এই দিকের এটা দেখো ডান দিকে আছে OH, বাম দিকে H। এখানে এটা হচ্ছে সিম্পল সুগার, 6 কার্বন বিশিষ্ট সুগার, এটা সুগারের স্ট্রাকচার। ঠিক আছে, আর এই দিকেরটা হলো এটাও একটা সিম্পল সুগার স্ট্রাকচার। দেখো এখানে মানে কোনটায় চেঞ্জ হচ্ছে, দেখো এখানে OH যে গ্রুপটা, OH গ্রুপটা কোন দিকে আছে, ডান দিকে, আর Hটা আছে বাম দিকে। আর এটার ক্ষেত্রে কি হলো, H হলো ডান দিকে, OH হলো বাম দিকে। ঠিক আছে, তাহলে এটা দেখো দুটো ক্ষেত্রেই দুটো সিম্পল সুগার স্ট্রাকচার, একটার ক্ষেত্রে ডান দিকে রয়েছে একটা বাম দিকে রয়েছে। আর এল গ্লুকোজ যখনই হবে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। ঠিক আছে, এল গ্লুকোজ যখনই হবে তখনই কিন্তু স্ট্রাকচারটা ঘুরে যাবে। ঠিক আছে, এইচ হলো ডান দিকে আর ওইচ হলো বাম দিকে। এটাকে বলা হচ্ছে আলোক ঘূর্ণন প্রপার্টি। আচ্ছা, এবার কার্বোহাইড্রেটের যে প্রপার্টিটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্টেরিও আইসোমার। তো স্টেরিও আইসোমারিজম মানে কাকে বলা হচ্ছে, দেখো এখানে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হলো একই স্থূল সংকেত। ঠিক আছে, তো যে কার্বোহাইড্রেট মলিকুলগুলোর একই স্থূল সংকেত থাকবে, অর্থাৎ C6H12O6, তাই তো? তো এই স্থূল সংকেতটা থাকবে এবং কেলাস আকার গঠন কিন্তু এদের আলাদা হবে। মানে একটা স্ট্রাকচার হয়, আমি যেরকম লিখেছি মানে 2D স্ট্রাকচার, বা আগেরটায় তোমাদের যেগুলো দেখিয়েছিলাম সেটা জাস্ট চেঞ্জ করে দেখিয়েছিলাম, সেটাকে বলা হচ্ছে 2D স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার হয় যেটা কিনা 3D স্ট্রাকচার। মানে 3D মানে নিশ্চয়ই বুঝতে পারছো, উচ্চতাও থাকবে, মানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং তার সঙ্গে উচ্চতাও থাকবে, এরকম একটা 3D মলিকিউল বা 3D স্ট্রাকচার। তো এখন যেটা বলছে স্টেরিও আইসোমার্স কাকে বলা হচ্ছে, যাদের একই স্থূল সংকেত রয়েছে, কেলাসাকার গঠন কিন্তু তাদের আলাদা। তো এই দুটো বৈশিষ্ট্য যদি ম্যাচ করে কারোর ক্ষেত্রে, মানে কোনো দুটো বা তার বেশি কোনো আইসোমারের ক্ষেত্রে যদি সেটা ম্যাচ করে এই দুটো বৈশিষ্ট্য, তাহলে সেগুলোকে বলা হবে স্টেরিও আইসোমার, এবং এই ধর্মটাকে বলা হচ্ছে স্টেরিও আইসোমারিজম। ঠিক আছে, তো একটা উদাহরণ এখানেও দিয়েছি। দেখো, স্টেরিও আইসোমারিজমের ক্ষেত্রে কিন্তু আমরা দুটো সিরিজ দেখতে পাই, একটা হচ্ছে ডি সিরিজ। ঠিক আছে, ডি সিরিজ একটা মানে ডেক্সট্রো রোটেটরি একটা সিরিজ, আর একটা সিরিজ হচ্ছে এল সিরিজ। এখানেও আমি গ্লুকোজ বা সিম্পল সুগারের মাধ্যমে বুঝিয়েছি
এটা হচ্ছে ডি সিরিজের মানে ডেক্সট্রো গ্লুকোজ, আর এটা হচ্ছে এল সিরিজের ক্ষেত্রে ডিভো গ্লুকোজ। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো, যেটা তোমরা তো আগে জেনে এসছো যে 5 নাম্বার যে কার্বনটা, এটা 1 যদি হয়, এটা 2, এটা 3, 4, 5, এটা 6। তো 5 নাম্বার যে কার্বনটা রয়েছে তার সঙ্গে যেটা যুক্ত রয়েছে হাইড্রোজেন ডান দিকে, আর ওইচ মানে ওই লিভার ক্ষেত্রে এল গ্লুকোজের ক্ষেত্রে যেটা হচ্ছে মানে হাইড্রোজেনটা হচ্ছে ডান দিকে, আর ওইচ হাইড্রক্সিল মূলকটা হচ্ছে বাম দিকে। আর ডি এর ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, মানে ওএইচটা ডান দিকে আর এইচ হচ্ছে বাম দিকে। তাহলে এটা হচ্ছে ডি সিরিজ এবং এল সিরিজ। এদের কিন্তু দেখো মলিকিউলার স্ট্রাকচার কিন্তু দুটোরই সেম, মানে দুটোর ক্ষেত্রে কিন্তু 6টা কার্বন রয়েছে, 6টা অক্সিজেনও আছে এবং 12টা মানে এইচ আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু মলিকিউলার স্ট্রাকচার কিন্তু সেম, কিন্তু এদের কেলাসাকার গঠন কিন্তু দেখো দুটোর ক্ষেত্রে কেলাসাকার গঠন কিন্তু একটু আলাদা, তাই না? তো এই দুটো যে মলিকিউল হলো ডি সিরিজ এবং এল সিরিজের যে মলিকিউল, এইগুলোকে বলা হবে স্টিরিও আইসোমার, এবং এই ধর্মটাকে বলা হচ্ছে স্টিরিও আইসোমারিজম। আচ্ছা, এরপরে পড়তে হবে গ্লাইকোসাইড গঠন। শর্করা অথবা কার্বোহাইড্রেটের অনেকগুলো হাইড্রক্সিল মূলক থাকে, তো সেখানে যে কোনো একটা হাইড্রক্সিল মূলকের যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, মানে যে হাইড্রোজেনটা অন্য কোনো মূলকের দ্বারা এক্সচেঞ্জ হতে পারবে, প্রতিস্থাপিত হতে পারবে, সেরকম হাইড্রোজেন মূলক যদি অন্য কোনো মূলকের দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে কার্বোহাইড্রেটটা গঠিত হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোসাইড। মানে এটা হলো তার সেই ধর্মের নাম হচ্ছে গ্লাইকোসাইড গঠন হওয়া। যেমন গ্লুকোজ থেকে গ্লুকোসাইড গঠিত হয়, কিংবা গ্যালাক্টোজ থেকে গ্যালাক্টোসাইড গঠিত হয় ইত্যাদি। আচ্ছা, এবারে পড়তে হবে ওসাজন ফর্মেশন। সমস্ত রকম বিজারণধর্মী যে শর্করা, অর্থাৎ যেগুলো হাইড্রোজেন অন্য কোনো যৌগকে দান করে অন্য কোনো যৌগকে বিজারণ করতে পারে, মানে বিজারণধর্মী শর্করা, সেগুলো প্রত্যেকটাই ফিনাইল হাইড্রোজেনের সাথে যখন তাদের বিক্রিয়া হয়, ফিনাইল হাইড্রোজেন প্রতিস্থাপিত করে হাইড্রোজেনকে, মানে তারা কনডেন্সড হয়, ঘনীভূত হয়, পরস্পর মানে কাছাকাছি চলে আসে এবং পরস্পর বিক্রিয়া করে তারা ওসাজন গঠন করে। এই ওসাজন যে মলিকিউলটা উৎপন্ন হচ্ছে, সেটা যে 3D স্ট্রাকচারটা মানে হচ্ছে কেলাসাকার যে গঠনটা, সেটা এতটাই বিভিন্ন রকম বৈশিষ্ট্যযুক্ত হয়, এতটাই আলাদা হয়, একে অপরের থেকে আলাদা হয়, সেই জন্য কিন্তু কোনো একটা শর্করাকে চিহ্নিত করার জন্য কিন্তু তাদের ওসাজনকে গঠন করা হয়, এবং যে ওসাজন যৌগটা উৎপন্ন হয় সেই যৌগের মাধ্যমেই কিন্তু সেই শর্করাকে চিহ্নিত করা যেতে পারে। আচ্ছা দেখো, এইবারে আমাদের পড়তে হবে অ্যামাইনো সুগার গঠন। হেক্সোস শর্করাগুলো যেরকম, অর্থাৎ যে শর্করা বা কার্বোহাইড্রেটে 6টা কার্বন পরমাণু থাকে, যেরকম ধরো গ্লুকোজ কিংবা গ্যালাক্টোজ, এইসব শর্করাগুলো যে হাইড্রক্সিল বর্গটা থাকে, সেইটা যদি অ্যামাইনো বর্গ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে নতুন যে শর্করাটা উৎপন্ন হচ্ছে সেটাকে কিন্তু অ্যামাইনো সুগার বলা হয়ে থাকে। যেরকম ধরো ডি গ্লুকোজ থেকে গ্লুকোসামিন উৎপন্ন হয়, অথবা ডি গ্যালাক্টোজ থেকে গ্যালাক্টোসামিন উৎপন্ন হয়। আচ্ছা, এখানটায় তোমাদের একটা কথা কিন্তু বলে রাখার দরকার, সেটা হচ্ছে আমাদের শরীরে, মানব শরীরে কিন্তু ডি গ্লুকোজটা, মানে ডেক্সট্রো ফর্মে গ্লুকোজটা কিন্তু বেশি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয় বা ভালোভাবে অ্যাবজর্ব হয়, এল গ্লুকোজটা কিন্তু ঠিকমতো অ্যাবজর্ব হতে পারে না, সেই জন্যে কিন্তু সমস্ত ক্ষেত্রেই ডি গ্লুকোজের উল্লেখ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে অ্যামাইনো সুগার গঠন। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে সন্ধান।
আচ্ছা, সন্ধানের ফলে আমরা তো জানি সন্ধানের ফলে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং অ্যালকোহল উৎপন্ন হয়। তো সাধারণত যে মনোস্যাকারাইডগুলো আছে, যেরকম ধরো ডি গ্লুকোজ বা ডি ফ্রুক্টোজ বা ডি ম্যানোজ, এইসব মনোস্যাকারাইডগুলো বিভিন্ন রকম ছত্রাক, যেরকম ধরো ইস্ট, এরকম বিভিন্ন রকম ছত্রাকের দ্বারা তাদের সন্ধান হয় এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। আচ্ছা, এবারে হচ্ছে পড়তে হবে সুগার অ্যাসিড ফর্মেশন। বিভিন্ন রকম অ্যালডোজ, যেরকম অ্যালডোজ মানে হচ্ছে যেগুলোর বিজারিত গ্রুপ হিসেবে থাকে অ্যালডিহাইড, তাই তো। তো এই যে অ্যালডোজ গ্রুপগুলো আছে, যেরকম ধরো ডি গ্লুকোজ, এগুলোর যে অ্যালডিহাইড গ্রুপ আছে সেটা যদি হাইপোব্রোমাস অ্যাসিড দ্বারা জারিত হয় এবং জারিত হয়ে কার্বক্সিল বর্গ উৎপন্ন করে। এর ফলে এই যে কার্বক্সিল বর্গটা উৎপন্ন হচ্ছে, এটাকে বলা হচ্ছে মানে সুগার অ্যাসিড ফর্মেশন। এবং এর ফলে কিন্তু ডি গ্লুকোজ জারিত হয়ে গিয়ে তারা সুগার অ্যাসিড গঠন করে, সেটা হচ্ছে ডি গ্লুকোনিক অ্যাসিড। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সুগার অ্যালকোহল গঠন। আচ্ছা, তাহলে বিভিন্ন রকম অ্যালডোজ এবং কিটোজ। অ্যালডোজ মানে বিজারিত গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, আর কিটোজ মানে বিজারিত গ্রুপ হচ্ছে কিটোন, তাই তো। তাহলে এই বিভিন্ন রকম অ্যালডোজ এবং কিটোজ এগুলো বিজারিত হয়ে গিয়ে পলিহাইড্রক্সি অ্যালকোহলে পরিণত হয়। পলিহাইড্রক্সি অ্যালকোহল মানে তো বললামই যে অ্যালকোহলগুলো যে অ্যালকোহল ঘটিত জৈব যৌগের মধ্যে 2 বা তার বেশি হাইড্রক্সিল মূলক থাকে তাকে বলা হয় পলিহাইড্রক্সি। ঠিক আছে, তো তাকে বলা হয়েছে পলিহাইড্রক্সি অ্যালকোহল। তো এরা কিটোজ আর অ্যালডোজ এগুলো বিজারিত হয়ে গিয়ে তারা পলিহাইড্রক্সি অ্যালকোহল উৎপন্ন করে, যেরকম ধরো গ্লুকোজ থেকে ডিস অরবিটাল উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে আমাদেরকে পড়তে হবে কার্বোহাইড্রেটের সাধারণ কাজ। তোমরা এগুলো আগেই জেনে এসছো, পড়ে এসছো। আচ্ছা, তবুও একবার বলি কার্বোহাইড্রেটের কাজগুলো কি। প্রধান কাজ হচ্ছে কার্বোহাইড্রেট আমাদের দেহে শক্তি উৎপন্ন করে। যেহেতু আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকেই বেশি তাপশক্তিটা পাই এবং কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা আমরা দিনের মধ্যে বেশি খাই, এটাই আমাদের স্টেপল ফুড। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু আমরা প্রত্যেক দিন একজন মানুষের 60 থেকে 70% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু আমাদের খাদ্য তালিকায় কিন্তু রাখা উচিত। ঠিক আছে। তারপর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। তার কারণ হচ্ছে প্রোটিন বাঁচোয়া কেন, একজন ব্যক্তি দীর্ঘদিন কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকেই শক্তি তার দেহে পেতে পারে। মানে প্রোটিন জাতীয় খাদ্য কিন্তু না খেলেও তার চলে, শুধুমাত্র কার্বোহাইড্রেট থেকেই কিন্তু শক্তি সে পেতে পারে। তাই জন্যে কার্বোহাইড্রেটকে কিন্তু প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। ঠিক আছে। এবার দেখো কার্বোহাইড্রেটের যে অপাচ্য অংশগুলো আছে, যেগুলো আমাদের থেকে পাচিত হয় না, সেগুলোকে বলা হচ্ছে রাফেজ অথবা তন্তু। সেগুলো কি করে, আমাদের দেহে বিভিন্ন রকম হার্টের অসুখকে প্রতিহত করে। তারপর রাফেজ বা তন্তু আমাদের দেহে মল উৎপন্ন করে এবং মল নিঃসরণে সাহায্য করে। এছাড়াও আমাদের দেহে কিন্তু সেই জন্যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে বাধা দেয় বা প্রতিরোধ করে। আচ্ছা, এরপরে আমাদেরকে পড়তে হবে কার্বোহাইড্রেট গ্রহণের নীতি। আচ্ছা দেখো, কার্বোহাইড্রেট তো আমাদের দেহে প্রচুর পরিমাণে আমাদের গ্রহণ করা উচিত, সেটা তোমরা জানলে। এবার কার্বোহাইড্রেট আমরা যে গ্রহণ করব সেটা কিভাবে গ্রহণ করব সেটারও একটা প্রসিডিওর কিন্তু আছে অবশ্যই। ঠিক আছে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি শুধুমাত্র এক প্রকার খাদ্য, যেরকম ধরো শুধু আমি ভাত খাচ্ছি, অন্য ভাত এবং ভাতের সাথে অন্য কোনো তরকারি খাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের দেহে সেই কার্বোহাইড্রেটটা আমাদের পাকস্থলীর মধ্যে গিয়ে মানে ঠিকমতো হজম হচ্ছে না এবং পরিপাক না হওয়ার জন্য কিন্তু আমাদের দেহে ক্ষুধামন্দতা
বা খিদে না পাওয়া এটা দেখা দিচ্ছে। তো কি করতে হবে, আমাদের কিন্তু বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যকে গ্রহণ করতে হবে। যেরকম ভাতের সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য সবজি গ্রহণ করতে হবে, তারপরে ডাল গ্রহণ করতে হবে, মানে সব কিছু আমাদের খেতে হবে পরিমাণে অল্প করে খেতে হবে। তার কারণ হচ্ছে ধরো তুমি ডাল জাতীয় খাদ্যটা তুমি বেশি গ্রহণ করছো, মানে তোমার এম হচ্ছে ডালের যে কার্বোহাইড্রেট আছে সেইটা থেকে কার্বোহাইড্রেটটা পাওয়া। কিন্তু সেটা করতে গেলে তুমি যদি ডাল জাতীয় খাদ্যটা অনেক বেশি পরিমাণে খাও, তাহলে কিন্তু ডালে প্রচুর প্রোটিন রয়েছে, সেই প্রোটিনটা কিন্তু আমাদের দেহে প্রোটিনের পরিমাণটা বাড়িয়ে ফেলবে। ঠিক আছে, আবার যদি কেউ শুধুমাত্র ফল, বিভিন্ন রকমের শাক সবজি এই সমস্ত থেকেই যদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটা গ্রহণ করতে চান, তাহলে কিন্তু দেখা যায় যে বিভিন্ন রকম শাক সবজি কিংবা ফলমূল এসবের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কম রয়েছে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু কার্বোহাইড্রেটের অভাব হতে পারে। তো সেই জন্যে সমস্ত রকম কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যই কিন্তু খাওয়া উচিত। এরপরে পড়তে হবে কার্বোহাইড্রেটেড কালার রিয়াকশানস। 3 প্রকার বর্ণ বিক্রিয়া আমাদের করতে হবে। 12-এ রয়েছে এই বিক্রিয়াগুলো, সেগুলো হচ্ছে বেনেডিক্টের পরীক্ষা বা বেনেডিক্টস টেস্ট, ফিলিংস টেস্ট আর হচ্ছে আয়োডিন টেস্ট। আচ্ছা, প্রথমেই আমাদের পড়তে হবে বেনেডিক্ট পরীক্ষা। আচ্ছা, প্রথমেই যেটা জানতে হবে বেনেডিক্ট রিয়েজেন্ট কী জিনিস মিশিয়ে তৈরি করা হয়। এটা ল্যাবে তৈরি করা যায় অথবা আমরা বেনেডিক্ট বিকারক দিয়েও বিক্রিয়াটা করতে পারি। আচ্ছা, এটা তৈরি করার জন্যে কপার সালফেট, সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম সাইট্রেট এই 3টে ব্যবহার করা হয়। তাহলে একটা পরীক্ষা নেওয়ালে আগে থেকে তৈরি করে রাখা মনোস্যাকারাইড বা গ্লুকোজের দ্রবণ নেওয়া হয় 5 ml। ঠিক আছে, এই পরিমাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যদি পরিমাপগুলো ঠিকমতো না হয় তাহলে কিন্তু বিক্রিয়ার যে বর্ণ চেঞ্জ, কালার চেঞ্জ, সেটা কিন্তু ঠিকমতো বোঝা যায় না এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের কালার চেঞ্জ হতে পারে। তো সেই জন্য এক্স্যাক্ট কালার চেঞ্জের জন্য কিন্তু যে পরিমাণটা উল্লেখ করা থাকে সেই পরিমাণেই কিন্তু বিকারক বা বিক্রিয়কগুলো মিশাতে হয়। ঠিক আছে, তাহলে একটা পরীক্ষা নালে 5 ml বেনেডিক্ট বিকারক মেশানো হয় এবং তার মধ্যে 8 ফোঁটা গ্লুকোজ সলিউশন মেশানো হবে। ঠিক আছে, এবার ভালো করে টেস্ট টিউবটাকে ঝাঁকিয়ে নেওয়া হবে যাতে করে এই সলিউশনগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। তারপরে ওটাকে ফোটাতে হবে, গরম করতে হবে। গরম করলে প্রথমে হলুদ এবং তারপরে একদম শেষের দিকে ইটের মতন লাল বর্ণ ধারণ করে এবং এর মাঝখানেও অনেকগুলো কালার চেঞ্জ আমরা দেখতে পাই। সেটা হচ্ছে মানে সলিউশনের মধ্যে আমরা যে গ্লুকোজ সলিউশনটা বানাবো সেই সলিউশনের মধ্যে গ্লুকোজটা কতটা পরিমাণে দেওয়া হচ্ছে সেই পরিমাণের ওপর কিন্তু ডিপেন্ড করে কালার চেঞ্জ। আচ্ছা, এরপর দ্বিতীয় হচ্ছে ফিলিংস পরীক্ষা। তাহলে একটা কাচের নলের মধ্যে গ্লুকোজ সলিউশন নেওয়া হয় এবং তার মধ্যে সম পরিমাণ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সম পরিমাণ ফিলিংস 1 অ্যান্ড ফিলিংস 2 দু রকমের সলিউশন মিশিয়ে নিতে হয় এবং এই দুটোই কিন্তু অবশ্যই সমান পরিমাণ হতে হবে, সম পরিমাণ। আচ্ছা, যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে তাপ প্রয়োগ করার পরে কিন্তু আগের মধ্যে মানে বেনেডিক্টের মধ্যেই কিন্তু ইটের মতন লাল বর্ণ ধারণ করে। ঠিক আছে, এবার হচ্ছে আয়োডিন পরীক্ষা। একটা পরীক্ষা নেওয়ালে কিছু শ্বেতসার স্টার্চের সলিউশন নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা যদি আয়োডিন সলিউশন যোগ করা হয় এবং সেটা অবশ্যই যদি লৌহ আয়োডিন সলিউশন যোগ করা হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে দ্রবণের বর্ণ গাঢ় নীল হয়ে গেল। ঠিক আছে,
এবং উত্তপ্ত করলে ওই নীল সলিউশনটাকে উত্তপ্ত করলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে, মানে আগের অবস্থায় ফিরে আসে। এইটা হচ্ছে আয়োডিন পরীক্ষা। আচ্ছা, এরপরে আমাদেরকে পড়তে হবে খাদ্যে কার্বোহাইড্রেটের আধিক্যজনিত ফল। ঠিক আছে, দেখো প্রয়োজনের তুলনায় যদি আমরা অনেক বেশি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের আধিক্যজনিত ফল বা বিভিন্ন রকম ক্ষতিকারক ফল আমরা লক্ষ্য করতে পারি। যেরকম ধরো প্রথমে আছে দন্তক্ষয়, মানে এক্ষেত্রে তোমরা তো জানোই যে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার, বিভিন্ন রকম কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পর যদি দাঁত ঠিকমতো পরিষ্কার করা না হয় তাহলে দাঁতের গোড়ায় এই সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো লেগে থাকে এবং তার ফলে কিন্তু মাড়ি ব্যথা অথবা দাঁতে ক্যাভিটি হওয়া এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়। তারপরে হচ্ছে ওবেসিটি কিংবা স্থূলত্ব, এটা তোমরা আগেই পড়েছো অতিপুষ্টির ক্ষেত্রে, যে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে যে এক্সেস গ্লুকোজ থাকে সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় কোথায় না পেশিকোষ এবং মেদকলায়, পেশিকোষ এবং যকৃতে। তার ফলে কিন্তু পার্সন ওবেস হয়ে যায়। আচ্ছা, এরপরে হচ্ছে ক্ষুধামান্দ্যতা বা অ্যাপাটাইট কমে যাওয়া। আচ্ছা, প্রধান 5 প্রকার যে খাদ্য রয়েছে, মানে জল বাদে অন্যান্য সমস্ত প্রকার খাদ্য, এগুলো যদি ঠিকমতো গ্রহণ করা না হয় এবং বেশি মাত্রায় যদি কার্বোহাইড্রেট জাতীয় যে সমস্ত পানীয় আছে, ধরো কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, এই সমস্ত বিভিন্ন রকম কার্বোহাইড্রেট জাতীয় পানীয় বেশি পরিমাণ গ্রহণ করলে কিন্তু আমাদের খিদের ভাবটা কমে যায়। ঠিক আছে, এবার হচ্ছে পাক অন্ত্রীয় মিউকোজার যে উত্তেজনা সেটা বৃদ্ধি। বিভিন্ন রকম খাবার রয়েছে যেগুলোর মধ্যে প্রচুর জিলাটিন জাতীয় খাদ্য বা জিলাটিন যার মধ্যে প্রচুর থাকে, যেরকম ধরো জ্যাম কিংবা জেলি, এরকম বিভিন্ন রকম খাদ্য রয়েছে। এই সমস্ত খাদ্যগুলো কিন্তু আমাদের দেহের মধ্যে ঠিকমতো পরিপাক হয় না, মানে পরিপাক হতে কিন্তু এগুলো অনেক সময় লেগে যায়। সেই জন্যে এগুলো পাকস্থলী কিংবা অন্ত্রে যে মিউকোসাল স্তর আছে সেখানে এগুলো উত্তেজনা সৃষ্টি করে, যেহেতু এগুলো ঠিকমতো হজম হতে পারে না, পরিপাক হয় না এবং শোষিতও ঠিকমতো হতে পারে না, তার জন্য এগুলো উত্তেজনা সৃষ্টি করে। তার ফলে বিভিন্ন রকম অন্ত্রে ব্যথা হওয়া কিংবা বিভিন্ন রকম সমস্যা এগুলো দেখা দেয়। তার জন্য যে সমস্ত ব্যক্তি আলসার রয়েছে, গ্যাস্ট্রাইটিস রয়েছে কিংবা ধরো আইবিএস আছে, মানে পেটের যে কোনো সমস্যা বা যে সমস্যা আন্তরিক গোলযোগ ঘটে সেই সমস্ত রোগের ক্ষেত্রে বা সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু জ্যাম কিংবা জেলি এই সমস্ত খাবার যার মধ্যে জিলাটিন রয়েছে এরকম খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয়। ঠিক আছে, এরপর হচ্ছে রক্তে শর্করা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি। আচ্ছা, যদি আমরা খুব বেশি পরিমাণ কার্বোহাইড্রেট গ্রহণ করি তাহলে যেটা হয় আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেক বেড়ে যায়, যার জন্য আমাদের ডায়াবেটিস হয়। এছাড়াও রক্তে যদি ট্রাইগ্লিসারাইড বৃদ্ধি পায় তাহলে কিন্তু হার্টের বিভিন্ন রকম সমস্যা বা হৃদরোগ হতে পারে। আচ্ছা, এইবারে আমাদের পড়তে হবে কার্বোহাইড্রেট বা শর্করার অভাবজনিত ফল। আমরা যে 3 প্রকার দেহ পরিপোষক খাদ্য ব্যবহার করি, অর্থাৎ যে সমস্ত খাদ্য থেকে তাপশক্তি উৎপন্ন হয়, সেই 3 প্রকার খাদ্যের মধ্যে থেকে ফ্যাট জাতীয় খাদ্যের তাপন মূল্য অথবা ক্যালোরি মূল্য সব থেকে বেশি, তাই তো? তাহলে আর ফ্যাট জাতীয় খাদ্যের যে জারণ, সেই জারণ ক্রিয়াতে কিন্তু কার্বোহাইড্রেটের একটা বিশেষ ভূমিকা আছে। ঠিক আছে, আমাদের রক্তে যদি কার্বোহাইড্রেট কম পরিমাণ থাকে তাহলে কিন্তু ফ্যাটের জারণ ক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। ঠিক আছে, আমাদের রক্তে যদি মানে ফাস্টিং অবস্থায় যদি মানে যে সময় আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করছি না এরকম সময়
আমাদের রক্তে কার্বোহাইড্রেট বা গ্লুকোজের পরিমাণ কমে যায় এবং সেই সময় কিন্তু আমাদের দেহে যে প্রোটিন জাতীয় খাদ্যটা সঞ্চিত থাকে, যে প্রোটিনটা সঞ্চিত থাকে কিংবা ধরো যে ফ্যাটগুলো সঞ্চিত থাকে, যে অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, সেগুলো থেকে কিন্তু সেগুলো ভেঙে গিয়ে গ্লুকোজ উৎপন্ন করে, ঠিক আছে। এবং এই যে গ্লুকোজটা উৎপন্ন করছে ওগুলো ভেঙে, এটাকে বলা হয়েছে কিটোন বডি। আসলে এগুলোকে গ্লুকোজ না বলে বলা হচ্ছে কিটোন বডি। এবং আমাদের ব্রেনের তো একমাত্র খাদ্যই হচ্ছে গ্লুকোজ, তো আমাদের ব্রেন কিন্তু সেই সময় কিটোন বডিগুলোকে অ্যাজ আ সোর্স অফ এনার্জি হিসেবে ওগুলোকে গ্রহণ করে, ঠিক আছে। তো এই যে ফ্যাটি অ্যাসিড কিংবা অ্যামাইনো অ্যাসিড থেকে যে কিটোন বডি উৎপন্ন হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের দেহে শুষ্ক ওজন হ্রাস পায়, কিন্তু এটা একটা ভাঙনমূলক বিক্রিয়া, তাই না। অর্থাৎ মানে ফ্যাটগুলো কিংবা প্রোটিন যেগুলো আমাদের শরীরে প্রয়োজনও, মানে একটা অ্যামাউন্ট অবধি তো ফ্যাটগুলো ভাঙতে থাকছে, ফ্যাটগুলো তো আসলে ভাঙছে, কিন্তু একটা সময়ের পরে গিয়ে ফ্যাটগুলো তো আমাদের কাজে লাগছে, মানে কিছু পরিমাণ ফ্যাট এবং প্রোটিন থাকে শরীরে যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজে লাগে, তো সেগুলো যদি ভাঙতে শুরু করে তাহলে সেটা অবশ্যই আমাদের শরীরের জন্য ভীষণই হার্মফুল। তাহলে সেই যে প্রবলেমটা, এই যে ফ্যাটি অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডটা ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে কিটোন বডি উৎপন্ন করছে, এটাকে বলা হচ্ছে কিটোসিস, ঠিক আছে। কিটোসিস রোগ এবং কার্বোহাইড্রেটের অভাবে কিন্তু এই অসুখটা আমাদের দেখতে পাওয়া যায়।